তোমার মানে রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, তখন ওই ভক্ষকের এগেনস্টে তুমি মামলা করতে পারবা যে কোনো সময়, এটা আইনে বলে দিচ্ছে। একটা উদাহরণ দিলাম আমি, হচ্ছে যেমন ধরো ওয়াকফ, ওয়াকফ অথবা তোমার দেবত্ব সম্পত্তি, যেগুলো আমাদের বাংলাদেশে হয় হিন্দুদের বা মুসলিমদের। তো এই ওয়াকফের যে ম্যানেজার বা ওয়াকফের যে তোমার মুতুয়ালি, ওর বিরুদ্ধে তুমি যে কোনো সময় মামলা করতে পারবা। অথবা তোমার কোনো একটা মন্দিরের যে তোমার এই কোনো একজন ম্যানেজার অথবা কোনো একজন রক্ষক, যাকে বলি আমরা এখানে, আমরা শব্দটা ইউজ করি হচ্ছে তোমার সেবায়েত, অথবা তোমার সেবায়েত, নরমালি সেবায়েতের এগেনস্টে তুমি যে কোনো সময় মামলা করতে পারো যদি সে এটা ভায়োলেট করে। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। স্যার 9 নম্বর সেকশনটা কি পড়াইছেন? স্যার 9 নম্বর তো আগেই পড়াই দিছি। 9 নম্বর বললাম না, যদি একটু সংক্ষেপে একটু এক লাইন বলেন, আমি ছিলাম না। 9 নম্বর তো আমি আগেই পড়াই দিছি, বললাম না যে তোমার যখন কোনো একটা টাইম পিরিয়ড একবার গণনা শুরু হয়ে গেলে সেই জিনিসটা পরবর্তীতে যদি কোনো ধরনের হ্যাঁ স্যার, বুঝতে পারছি। 9 নম্বর সেকশন 10 বুঝছো? বাকিরা জয়েন করলো না কেন? ওরা কি? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই এক্সপ্রেসের অংশটুকু মানে ক্লিয়ার হয়নি। কোন এক্সপ্রেসের অংশটুকু? 10 নম্বর সেকশন। জি স্যার, যে এইটুকু বললেন না পরে, ট্রাস্টের পরে যে অংশটুকু যে বললেন। কোন অংশটুকু বললাম? স্যার এই যে এক্সপ্রেসের যে অংশটুকু বললেন ওইটুকু। আচ্ছা, এক্সপ্রেস নিয়ে আলাদা কিছু বলি না, আমি যেটা বললাম সেটা হচ্ছে ট্রাস্ট হয় দুই প্রকার, একটা হচ্ছে ইমপ্লাইড ট্রাস্ট, একটা হচ্ছে এক্সপ্রেস ট্রাস্ট। এক্সপ্রেস ট্রাস্টই নরমালি বেশি হয়। এক্সপ্রেস মানে তুমি নিজে থেকে তৈরি করতেছো, বেসিক্যালি মানে তুমি ইন্টেনশনালি তৈরি করতেছো, এবং মানে হলো যে তুমি বললা যে আমার একটা জমি আছে, পিস অফ ল্যান্ড, অথবা আমার অনেকগুলো জমি আছে, আমি নিজে ইউজ করব না, আমি একটা লোককে ট্রাস্টি হিসেবে নিয়োগ করলাম, ট্রাস্টি হিসেবে নিয়োগ করে তাকে দায়িত্ব দিলাম যে তুমি এই জমি থেকে এত টাকা নিজে খাবা, এত টাকা আমার এই বেনিফিশিয়ারিদের দিবা। এটা হচ্ছে একটা এক্সপ্রেস ট্রাস্ট। ওকে, তো এই এক্সপ্রেস ট্রাস্টের যদি কোনো বিধান ওই ট্রাস্টি ভায়োলেট করে, তাহলে ওই ট্রাস্টির বিরুদ্ধে তুমি যে কোনো সময় মামলা করতে পারবা। তুমিও পারবা, অথবা তোমার কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি থাকে, যে কোনো সময়। মনে করো তুমি না করে মারা গেছো, তোমার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরাও তার বিরুদ্ধে মামলা করতে পারবে, এবং সেটার জন্য কোনো লিমিটেশন পিরিয়ড নাই। এটার একটা উদাহরণ হিসেবে বললাম যে মুসলিমদের ক্ষেত্রে ওয়াকফ যেটা তৈরি করে, বললো যে আমার একটা জমি আছে, এটা আমি ওয়াকফ করে দিলাম, অথবা আমার একটা সম্পত্তি আছে, ওটা আমি ওয়াকফ করে দিলাম মাদ্রাসার জন্য। তো ওই ওয়াকফ বললো যে কাউকে নিয়োগ দিল ট্রাস্ট হিসেবে, সে ট্রাস্ট ভায়োলেট করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে, তো তার বিরুদ্ধে তুমি যে কোনো সময় মামলা করতে পারবা, এটা বলছি। বুঝতে পারছি স্যার। হ্যালো। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে কারণ? স্যার এইখান থেকে আর কত সেকশন পড়াবেন? সবই তো পড়তে হবে, লিমিটেশন একটা ছোট আইন। স্যার এত পড়তে ভালো লাগে না। শুরু হয়েছে কেবল পড়া, আপনাদের পড়তে হবে, আরো পড়তে হবে। আর এটার ফুল মার্কটা স্যার একদম শিওর করতে হবে, এখান থেকে স্যার একও ছাড়া যাবে না। ওকে, এবার 11 নম্বর সেকশনটা দেখি। হ্যাঁ, আমরা এটা পড়ে আজকে শেষ করে দেবো। আচ্ছা, বাংলাদেশে লিমিটেশন যেটা, আমাদের বাংলাদেশে মামলা করার জন্য টাইম, যে সময় টময়, এই জিনিসগুলো কোথায় বলা আছে? লিমিটেশন একটা বলা আছে না? কোথায় বলা আছে? লিমিটেশন একটাই তো বলা আছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, তো মনে করো তুমি বিদেশে গেছো, বিদেশে গিয়ে কোনো একটা বিদেশি কোম্পানির সাথে চুক্তি করছো, বুঝছো? হচ্ছে না এখন অনলাইনে চুক্তি হচ্ছে না, অনেক অনলাইনে তুমি কন্ট্রাক্ট করতেছো, বাইরে থেকে মালপাতি আনতেছো,
এসে বাংলাদেশে বিক্রি করতেছো। তো যাই হোক না কেন, অথবা তুমি বিদেশ থেকে আমদানি করবা, এই জন্য তুমি গেছো চায়না, গেছো চায়না গিয়ে একটা চুক্তি সাইন করছো কারোর সাথে, করার পর ওই চুক্তি যদি ভায়োলেট করে এবং তুমি যদি বাংলাদেশের কোর্টে মামলা করো, ঠিক আছে, চুক্তিটা হয়েছে কোথায় বলো তো? স্যার বাইরের দেশের সাথে, বাইরের দেশে, কিন্তু তুমি মামলা করছো কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ। বাংলাদেশে। বাংলাদেশে। যদি এমন কোনো ঘটনা ঘটে, কন্ট্রাক্টটা কোথায়? এন্টার্ড ইনটু এ ফরেন কান্ট্রি, দ্য কন্ট্রাক্ট ইজ এন্টার্ড ইনটু এ ফরেন কান্ট্রি, বাট দ্য মামলা অথবা সুট যেটা, সেটা করা হয়েছে বাংলাদেশের কোর্টে, তাহলে লিমিটেশন পিরিয়ড বা লিমিটেশনের যে সিস্টেম, যখন তুমি আপিল করবা, অ্যাপ্লিকেশন দিবা, সেটার জন্য কোন আইন ফলো করব? চায়নার লিমিটেশন অ্যাক্ট নাকি বাংলাদেশের লিমিটেশন অ্যাক্ট? স্যার লিমিটেশন বাংলাদেশের বাংলাদেশের। বাংলাদেশ, বাংলাদেশের লিমিটেশন অ্যাক্ট, ঠিক আছে, এটাই এখানে বলা আছে 11 নম্বর সেকশনে, বুঝছো? The suits entered into Bangladesh on contract entered into a foreign country are subject to the rules of limitation contained in this act. এই আইনে যত সব লিমিটেশন পিরিয়ড ঠিক করা আছে ওইটার ভিতর দিয়ে তোমাকে চলতে হবে যদি তুমি বাংলাদেশে মামলা করতে চাও অথবা বাংলাদেশে মামলা করো, বুঝছো? স্যার যে দেশের আইন সে দেশেই কার্যকর হবে। যে দেশের আইন সে দেশে কার্যকর হবে বলতে কি বোঝাইলা? বাংলাদেশে যেহেতু আমি মানে যে মামলা দেশে মামলা করব সেই দেশের আইনি কার্যকর হবে, এটাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তুমি বাংলাদেশে মামলা করবা, তোমাকে, যদিও তোমার চুক্তিটা হয়েছে চায়নাতে গিয়ে, তোমাকে লিমিটেশন অ্যাক্ট বাংলাদেশটাই ফলো করতে হবে, তুমি চাইনিজ লিমিটেশন অ্যাক্ট ফলো করতে পারবা। ওকে, আরেকটা কথা এখানে বলা আছে যে কখন তুমি চাইনিজ লিমিটেশন অ্যাক্ট ফলো করতে পারবা, যদি তোমার যে চুক্তিটা, ওই চুক্তিটা তোমার, হ্যাঁ হ্যালো, জি স্যার। শোনা যায় আমার কথা? স্যার হ্যাঁ, আরো একজনকে জয়েন করলো। আচ্ছা, তুমি কখন চাইনিজ লিমিটেশন অ্যাক্ট ফলো করবা? এই যে দেখো, no foreign rule of limitation shall be defense to the suit instituted in Bangladesh on a contract entered into a foreign country. এই দেখো, unless the rule has extinguished the contract and the parties were domiciled in such country during the period prescribed by such rule. আচ্ছা, যদি এমন হয় যে তোমার বিদেশে যে চুক্তিটা হয়েছে ওই চুক্তিটা এক্সটিংগুইশ হয়ে গেছে। এক্সটিংগুইশ মানে কি? চুক্তিটা শেষ হয়ে গেছে, চুক্তিটা, তোমরা বলছিলা যে আমরা 3 দিনের চুক্তি করবো, 5 দিনের চুক্তি করবো, 10 দিনের চুক্তি করবো, যাই হোক না কেন, তোমাদের চুক্তিটা মেয়াদ শেষ হয়ে গেছে চুক্তির বিদেশে, এবং তোমরা যতদিনে মেয়াদটা শেষ হয়েছে ওই মুহূর্তে তুমি কোথায় ছিলা? বিদেশেই ছিলা। তো তাহলে তখন তুমি বিদেশের ফরেন যে রুল, ওই রুলটা ফলো করতে পারবে। তো রুল নর্মালি যে রুল সেটা হলো, তোমার বিদেশে তুমি চুক্তি করো বা দেশে চুক্তি করো, যাই হোক না কেন, বাংলাদেশে মামলা করতে হলে বাংলাদেশের রুলই ফলো করতে হবে তোমাকে। তবে শর্ত হচ্ছে, এটার এক্সেপশন হচ্ছে এটা, যে যদি তোমার যে চুক্তির পিরিয়ডটা ওইটা যদি শেষ হয়ে যায় এবং সেই মুহূর্তে যদি তুমি বিদেশে বাস করো বা বিদেশে অবস্থান করো, তাহলে তখন তুমি বিদেশের যে রুল ওইটা ফলো করতে পারবা বাংলাদেশে। বুঝছো? স্যার লাস্ট পয়েন্ট আর একবার একটু বলেন। লাস্ট পয়েন্টটা হচ্ছে তোমার বিদেশের, প্রথম পয়েন্ট তো বুঝছো যে বাংলাদেশে মামলা করতে হলে তোমাকে বাংলাদেশের রুলই ফলো করতে হবে, সেটা তুমি যেখানেই চুক্তি করো। হ্যাঁ, কিন্তু তুমি বলতেছো যে না, আমি বাংলাদেশের আইন অনুযায়ী চলবো না, তাহলে তোমাকে কি দেখাইতে হবে? তোমাকে দেখাইতে হবে যে আমার চুক্তি যেটা, কন্ট্রাক্টটা যখন শেষ হয়েছে তখন আমার অবস্থান ছিল বিদেশে। এই জিনিসটা প্রুভ করতে হবে তোমাকে, যে আমরা দুই পার্টি তখন চায়নাতে ছিলাম এবং আমাদের চুক্তিটা চায়নাতেই শুরু হয়েছিল এবং চায়নাতেই শেষ হয়েছিল। তুমি বাংলাদেশে আসার পরে তোমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে এটা দেখাইলে আর বাংলাদেশের কোর্ট মানবে না। তখন তোমাকে দেখাইতে হবে যে মুহূর্তে চুক্তি শুরু হয়েছিল এবং যে মুহূর্তে চুক্তি শেষ হয়েছিল ওই পুরো সময়টা আমরা চায়নাতে অবস্থান করছি বা বিদেশে অবস্থান করছি দুই পার্টি, তখন তুমি চাইনিজ রুলস বাংলাদেশে এনে অ্যাপ্লাই করতে পারবা। মানে এটা হচ্ছে এক্সেপশনের মতো, যদি কিনা আমি বাংলাদেশে বাইরের দেশের কোনো লিমিটেশন অ্যাক্ট ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে। তুমি তো পারবা না, বিদেশের লিমিটেশন অ্যাক্ট তো বাংলাদেশে অ্যাপ্লাই করবে না কোর্ট, কারণ বাংলাদেশে তো আইন আছে এবং এই আইনে তো বলা আছে প্রথমে যে অল ওভার বাংলাদেশ সেটা অ্যাপ্লাই হবে। জি স্যার।
বুঝছো? এই যে দেখেন তো বলে আছে, এই যে it extends to whole of বাংলাদেশ। দেখছো? জি স্যার। তুমি বললে তো আর হচ্ছে না। ওকে, আজকে আমরা এতটুকুই পড়লাম। ওকে, এর বাইরে আমরা নতুন করে কিছু পড়তেছি না। এখন এরপরে আমরা 12, 13, 14, 15, 16, 17, 18 এই জিনিসগুলো করবো পরশু দিন। স্যার নেক্সট ক্লাস আবার কবে হবে? তোমার কথা আমি শুনতেছি না, এটা ক্লোজ টু দ্য ক্যামেরা কথা বলো। স্যার নেক্সট ক্লাস আবার কবে হবে? নেক্সট ক্লাস কবে করবা তোমরা বলো?